2026-এ বাংলায় তৃণমূলের খেলাটা শেষ পর্যন্ত শেষ হবে কিনা সেটার 90% ডিপেন্ড করছে এই বাংলায় কতখানি এসআইআরটাকে ইমপ্লিমেন্ট করা যায়, কতখানি সুষ্ঠুভাবে সেটাকে করা যায় তার উপরে। আর এই সহজ সাধারণ কথাটা এই ভোটের সমস্ত স্টেক হোল্ডার, সেটা সাধারণ মানুষ হোক, রাজনৈতিক দল হোক বা নির্বাচন কমিশন হোক, সকলের কাছেই স্পষ্ট হয়ে গেছে। আর সেই জন্যই একদিকে যেরকম সাধারণ মানুষের মধ্যে উৎসাহ প্রবলভাবে বাড়ছে যে এসআইআর নিয়ে লেটেস্ট আপডেট কি হলো, অন্যদিকে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যে কোনো মূল্যে এই এসআইআর কে আটকাতে মরিয়া হয়ে গেছে। অন্যদিকে এই রাজ্যের প্রধান বিরোধী দল যারা এই রাজ্যে 2026-এ ক্ষমতায় আসার জন্য কার্যত প্রস্তুত, তারাও কিন্তু এটা নিয়ে উঠে পড়ে লেগেছে যে নো এসআইআর নো ভোট। এসআইআর না হলে এখানে নির্বাচন কিছুতেই করা যাবে না, করা সম্ভব নয়। নির্বাচন কমিশন তারা কোনো রকম দাগ গায়ে নিতে চায় না, সেই জন্য তারাও প্রমাণ করতে মরিয়া যে এই যে এসআইআরটা করছে সেটা গণতন্ত্রের পক্ষেই করছে, কোনো রাজনৈতিক দলের জন্য নয়। আর এই সবের মাঝখানে এসআইআর নিয়ে উত্তেজনা আরো বেড়ে গেছে। তার কারণ এই এসআইআর আটকাবার জন্য শেষ ভরসা হিসেবে সুপ্রিম কোর্টে ছুটে গেছে ইন্ডি জোটের শরিক দলগুলি। তাদের কাছে শেষ অস্ত্র সুপ্রিম কোর্ট, যদি সুপ্রিম কোর্টকে বুঝিয়ে কোনো রকমে এই এসআইআর আটকানো যায়। কিন্তু মামলা এখনো মাঝপথে। 1 সেপ্টেম্বর ফাইনাল তালিকা আসবে, তারপর সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট মোটামুটি আসতে পারে, এরকম একটা জিনিস বোঝা যাচ্ছে। কিন্তু এর মাঝখানেই কার্যত রণে ভঙ্গ দেওয়ার অবস্থা হয়েছে। এসআইআর যে কিছুতেই আটকানো যাবে না এবং বাংলাতে এসআইআর যে হচ্ছেই, এই ছবিটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। আর এরই মাঝখানে তৃণমূল কংগ্রেস এখন কি কার্যত হাত কামড়াচ্ছে। কারণ আমরা দেখেছিলাম যে লোকসভা নির্বাচনের পর ওই ইন্ডিজোট কার্যত ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস এতদিনে বুঝে গেছে যে একা লড়ে এসআইআর আটকানো সম্ভব নয়। বিহারের জন্য যখন এসআইআর ঘোষণা হলো, তখন মমতা বন্দ্যোপাধ্যায় একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে এটা বিহার হলেও মূল লক্ষ্য হচ্ছে বাংলা। কিন্তু সেখানে বিহারে যদি একবার এসআইআর হয়ে যায়, বাংলাতে আটকানো সম্ভব নয়। অথচ বিহারের নির্বাচনে তৃণমূল কংগ্রেস সেরকম কোনো রকম কোনো শক্তি নয়, নোটার সঙ্গে লড়াই করতে হয়। ফলে একা লড়াই করে বিহারের এসআইআর আটকানো সম্ভব হবে না। সেই জন্য রাহুলের সঙ্গে হাত মেলানোর, ইন্ডি জোটে আবার ফেরত যাওয়ার একটা ঐকান্তিক প্রচেষ্টা করেছিল। কিন্তু যেভাবে রাহুল গান্ধী ডোবাচ্ছেন, তাতে করে এখন আর এই ইন্ডি জোটে ভরসা রেখে কোনো রকম কোনো লাভ নেই। আর সেই কারণেই কি রাহুল মমতা সংঘাতটা চরমে পৌঁছেছে। এর মাঝখানে একটা দুটো নয়, এসআইআর নিয়ে পাঁচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলো। সাথে করে একটা কথাই বলা যেতে পারে যে এবার খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। কি কি আপডেট সামনে এসছে? প্রথমেই যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে হাতে মাত্র 7 দিন ভোটার তালিকা নিয়ে সর্বসাকুল্যে 10টি অভিযোগ ইন্ডি জোটের। আপনারা জানেন যে এই যে বিহারে 65 লক্ষ নাম বাদ গিয়েছিল, তারপর থেকেই এই রাজনৈতিক দলগুলো, বিশেষ করে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, এমন চিৎকার চেঁচামেচি করতে শুরু করে যাতে করে মনে করা হচ্ছিল যে নির্বাচন কমিশন একটা বিশেষ রাজনৈতিক দল, আরো স্পেসিফিক্যালি যেটা তৃণমূল কংগ্রেসই বলে দিয়েছে, বিজেপির হয়ে দালালি করছে। এবং বিশেষ করে যারা মুসলিম ভোটার আছেন, বিশেষ করে যারা বিরোধী জোটের ভোটার আছেন, তাদের নাম ইচ্ছা করে এই এসআইআর নামে তালিকা থেকে কেটে বাদ দেওয়া হচ্ছিল। সুপ্রিম কোর্টকেও এই জায়গাটা বোঝানোর চেষ্টা করা হচ্ছিল আপ্রাণভাবে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে, এবং সেটা নির্বাচন কমিশনই অ্যাকচুয়ালি প্রপোজালটা দিয়েছিল, এই 65 লক্ষ নাম যেগুলো বাদ গেছে সেই তালিকা পুরোপুরি প্রকাশ করে দেওয়া হয়েছে। সেটা একদম বুথ লেভেল অব্দি যেরকম রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে গেছে, ব্লক লেভেল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে পৌঁছে গেছে, এবং গ্লোবালি সেন্ট্রালাইজ পদ্ধতিতে কমিশনেও কিন্তু, ওয়েবসাইটেও কিন্তু কমিশন দিয়ে দিয়েছে। এবং সুপ্রিম কোর্ট সেখানে যখন মামলা হয়েছিল, তখন রীতিমতো চাপে ফেলে দিয়েছিল এই রিজর্টের লোকগুলোকে। কেন? কেননা সুপ্রিম কোর্টের অবজারভেশন হচ্ছে যে আপনারা যে এত চিৎকার চেঁচামেচি করছেন, কিন্তু আপনাদের যে বিএলএরা আছে, তারা মাত্র 2জনের নাম খুঁজে পেয়েছে। এবার আপনারা পথে নামুন, আপনাদের যা বুথ লেভেলের এজেন্ট রয়েছে সেই এজেন্টের কাজে লাগান। এবং যদি সত্যি সত্যিই কাজে লাগানো যায় এবং এই 65 লক্ষ নামে কোনো রকম কোনো গোলমাল থাকে, তাহলে ম্যাক্সিমাম 4 থেকে 5 দিনের মধ্যেই কিন্তু এই সমস্ত প্রমাণ সমেত আপনারা দিয়ে দেবেন। এইবার যেটা দেখা যাচ্ছে যে এরপর এতদিন চলে গেছে, এর মাত্র 7 দিন আছে। কেননা 1 সেপ্টেম্বর কিন্তু তারা রিলিজ করবে যে ফাইনালি কতগুলো জমা পড়লো। সেখানে দেখা যাচ্ছে এত কাণ্ড কারখানা, এত ঢাকঢোল পেটানোর পর মাত্র 10খানা নাম দিতে পেরেছে। আরো মজার কথা শুনবেন,
বিহারের সব থেকে বড় ইন্ডি জোটে যে দুটো শরিক দল রয়েছে, যারা এটা নিয়ে সব থেকে বেশি লাফালাফি করছে, সেই কংগ্রেস এবং আরজেডি, তারা কতগুলো জমা দিয়েছে নাম? মাত্র শূন্য। গোল্লা, এত বড় গোল্লা। অর্থাৎ তারা কিন্তু খুঁজে পায়নি, 2 নম্বরই হয়েছে এখানে। একমাত্র সিপিআইএমএল, তারা এই 10টা নাম খুঁজে পেয়েছে, যেখানে এই ভোটার তালিকায় এদের নাম থাকা উচিত ছিল, কিন্তু নামটা নেই। এখন এই 10টা নাম পাওয়ার পর লোকজন বলতে শুরু করেছে 65 লক্ষ নাম বাদ গেছে, আর সেখানে মাত্র 10টা নাম খুঁজে পাওয়া গেছে। তাহলে আর 7 দিন বাকি আছে, সেখানে কতগুলো নাম ম্যাক্সিমাম এরা তুলে নিয়ে আসতে পারবে? দেখ, সেটার জন্য অপেক্ষা করা হচ্ছে। কিন্তু সত্যিই যদি 65 লক্ষ নাম বাদ যাওয়ার পর 10টা নাম এরকম উঠে আসে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে, যে যাদের নাম ভোটার তালিকায় থাকা উচিত ছিল অথচ বাদ পড়েছে, তাহলে এসআইআর প্রক্রিয়ার মধ্যে গন্ডগোল আছে, এই জায়গাটা সুপ্রিম কোর্টে ইন্ডিজোট এস্টাবলিশ করতে পারবে। আর যদি এস্টাবলিশ করতে না পারে, এই 65 লক্ষ ভুয়ো ভোটার ছিল, তার ফায়দা কোনো না কোনো রাজনৈতিক দল নিচ্ছিল, এই জায়গাটা ইলেকশন কমিশন প্রুভ করে দেবে। আর যদি এটা প্রুভ করে দেয়, তাহলে বিহারকে একটা ল্যান্ডমার্ক করে দিয়ে সেই রেফারেন্সটা নিয়ে ভারতবর্ষের বাকি সমস্ত রাজ্যে এসআইআর হবেই। কোনো বিধানসভা নির্বাচনের আগে এসআইআর ছাড়া সেখানে আর ভোট হবে না। সেই জায়গাটার কার্যত কন্ট্রোল পেয়ে যাবে ইলেকশন কমিশন। ফলে মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা হয়ে গেছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। এবার আর একটা জিনিস দেখুন, মজার জিনিস দেখুন। আপনারা জানেন যে বিহারে যে নির্বাচন হচ্ছে, সেই উপলক্ষে রাহুল গান্ধী সেখানে পৌঁছে গেছেন। ভারত জোড়ো যাত্রা ছেড়ে এখন তিনি বিহার জোড়ো যাত্রা করছেন, ন্যায় বিচার যাত্রা করছেন। এবার সেখানে তিনি বিভিন্ন রকম নাটক করছেন। এই যে একটা স্টান্টবাজি দেখতে পাচ্ছেন এখানে তিনি করে যাচ্ছেন। শুধুমাত্র তাই নয়, কখনো কেউ এসে জড়িয়ে ধরে তাকে চুমু খেতে চাইছে, মোজা পরেই তিনি চাষ করতে চলে যাচ্ছেন, অনেক কথা তিনি বলছেন। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, এত বড় পলিটিক্যাল প্রোগ্রাম তিনি করছেন, সেখানে সত্যিই যদি এসআইআর এ ইলেকশন কমিশন কোনো রকম গন্ডগোল করত, তিনি তো খুঁজে খুঁজে তাদেরকে নিয়ে আসতেন, তাদেরকে নিয়ে তিনি সভা করতেন, তাদেরকে নিয়ে তিনি মিছিল করতেন, এবং বলতেন যে দেখো, ইলেকশন কমিশন কতজন যোগ্য লোকের নাম বাদ দিয়ে দিয়েছে, কতজন শুধু মুসলিম হওয়ার জন্য বাদ দিয়ে দিয়েছে, কতজন শুধুমাত্র বিরোধী ভোটার হওয়ার জন্য বাদ দিয়ে দিয়েছে। সেই জিনিস কিন্তু তিনি দেখাতে পারছেন না। উল্টে রাহুল গান্ধী যেটা করছেন, ঘুর পথে এনডিএর প্রচার করে দিচ্ছেন। কেননা এই যে বাইকে স্টান্টবাজির ছবি দেখছেন, এতে সোশ্যাল মিডিয়ার রিয়াকশন কি হচ্ছে জানেন? মানুষ বলছে যে যখন এই আরজেডি বা কংগ্রেসের সরকার ছিল, বিহারের রাস্তা ছিল খানা খন্দে ভরা, আর আজকে এখানে যখন এনডিএর সরকার হয়েছে, নীতিশ কুমারের সরকার রয়েছে, বিজেপির সরকার রয়েছে, তখন এরকম স্মুথ রাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে, যেটা বিহারের মানুষের কাছে কার্যত স্বপ্ন ছিল। সুতরাং রাহুল গান্ধী অ্যাকচুয়ালি এনডিএ জোটকেই প্রমোট করে দিচ্ছেন। যাই হোক, জোকস অ্যাপার্ট, যে মেন জায়গাটা হচ্ছে যে বিহারে এই এতখানি রাজনৈতিক সময় দেওয়ার পরও রাহুল গান্ধী কিন্তু এস্টাবলিশ করতে পারছেন না এই ভুয়ো ভোটার আছে। ফলে ফলে প্রবলেমটা আরো বাড়ছে সুপ্রিম কোর্টে। মানুষকে হয়তো 2-1জনকে দেখিয়ে বলা হচ্ছে যে তোমাদের নাম কাটা গেছে, দেখো এদের নাম কাটা গেছে। তারপর যখন তাদেরকে অ্যাকচুয়ালি চেক করা হচ্ছে, দেখা যাচ্ছে তাদের নাম ভোটার তালিকায় রয়েছে, নাম কাটা যায়নি। সুতরাং মানুষকে হয়তো উল্লু বানানোর চেষ্টা এরা করতে পারে, সুপ্রিম কোর্টে গিয়ে কি সেটা করতে পারবে? আর করতে না পারলে, বিহারে যদি এস্টাবলিশ হয়ে যায়, অন্য রাজ্যেও কিন্তু সেই জায়গাটা আর আটকানোর মতো জায়গায় থাকবে না। আর এই জায়গাটা যখন তৈরি হয়ে গেছে, তখন কিন্তু এই রাজ্যের শাসক দল ক্রমশ দূরত্ব বাড়াতে শুরু করে দিয়েছে। কখনো মেঘ, কখনো রোদ, শেষ দিনে রাহুলের হাত ধরবেন না অভিষেক মমতা। পাটনাতে এই যে বিহার জোড়ো যাত্রা হচ্ছে বা ন্যায় যাত্রা কি সব করছেন রাহুল গান্ধী, সেখানে লাস্ট দিন যেটা আছে, সেই দিনকে সমস্ত ইন্ডিজোটের শরিকদের সেখানে নিয়ে আসা হবে। যারা বিহারে লড়ছে না, ডাজন্ট ম্যাটার, সবাই আসবে এবং এসে রাহুল গান্ধীকেই ভরসা করতে হবে, এরকম একটা জায়গা তৈরি করার চেষ্টা চলছে। কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেসের কোনো শীর্ষ নেতা নেত্রী ছেড়ে দিন, কোনো জনপ্রতিনিধি নাকি যাবেন না, কোনো প্রতিনিধি তৃণমূল কংগ্রেস পাঠাবে না। যেটা জানা যাচ্ছে যে বাংলাতে ভোটের দামামা বেজে গেছে, বাংলা নিয়ে খুব ব্যস্ত আছে, সেই জন্য নাকি সেখানে যাওয়া যাবে না। অথচ আমরা দেখেছি যখনই গাড্ডায় পড়েছে তৃণমূল কংগ্রেস, তখন কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোরবেলা ছুটে গেছেন রাহুল গান্ধীর বাড়িতে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেখানে চা খেতে চলে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে উড়ে গেছেন। এই সমস্ত কিছু হয়েছে, কিন্তু এখন তারা দূরত্ব বাড়াতে শুরু করেছে। আর দূরত্ব বাড়ানোর গল্প শুধু পাটনাতেই হচ্ছে না,
সার্বিকভাবে ওই যে লোকসভাতে যে বিলটা নিয়ে আসা হয়েছে, যেটার জন্য জেপিসি তৈরি করা হচ্ছে, যে কোনো নেতা মন্ত্রী তারা যদি 30 দিন জেল খাটে তার মন্ত্রিত্ব চলে যাবে, সে মন্ত্রী হোক, মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, কারুর ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। সেই বিলকে জেপিসিতে পাঠানো হয়েছে। আর সেই জেপিসি তৃণমূল কংগ্রেস প্রথমে শুরু করেছিল, তারপর একে একে সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি সকলেই কিন্তু সেখানে প্রতিনিধি পাঠাবে না এমন একটা জায়গা তৈরি করে দিচ্ছে। কেন? যদি প্রতিনিধি না পাঠায় তাহলে এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বা জেপিসি সেটা কি আটকে যাবে? একেবারেই নয়। বিজেপির বলার জায়গা থাকবে যে আমরা তো প্রতিনিধি চেয়েছিলাম, কেউ না পাঠালে আমরা কি করব, আমাদের লোকজনই করেছি, আমাদের শরিক দলের লোকজন নিয়েই করেছি, এবং তারা সেই কমিটি এই জিনিস ডিসাইড করেছে। আসলে যে জায়গাটা তৈরি হচ্ছে, এবার তৃণমূল কংগ্রেস বার্তা দেওয়ার চেষ্টা করছে, দেখো আমরা তো ইন্ডি জোট থেকে বেরিয়ে আসছি, আমরা তো ইন্ডি জোটের মধ্যে নেই, রাহুল গান্ধী যা করছে করুক, কিন্তু আমরা যেহেতু বাইরে আসছি, প্রয়োজনে সাপোর্টও হয়তো করে দিতে পারি, কিন্তু এসআইআরটা এখানে করো না। এসআইআর আটকাবার মরিয়া চেষ্টা। আর যত এই জায়গাটা তৈরি হচ্ছে, তত কিন্তু বিজেপির হাত শক্ত হচ্ছে, তত ইলেকশন কমিশনের হাত শক্ত হচ্ছে। কেননা বিজেপি জানে এসআইআর হলে ভুয়ো ভোটার বেরোবে, এবং ভুয়ো ভোটার বেরোলে তাদের জয় সুনিশ্চিত হবে। আর ইলেকশন কমিশন এই জন্য খুশি হচ্ছে যে যতই তাদের গায়ে বিজেপির দালাল বলে দাগ লাগিয়ে দেওয়ার চেষ্টা করা হোক, আলটিমেটলি এটা যে নয় এবং সেটা বুঝতে গিয়ে এই শরিক দলগুলোর গায়েই দাগ লেগে গেছে, আর সেই জন্য নিজেদের মধ্যে কোন্দলে এরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আর তাই তাই কিন্তু দূরত্বটা বাড়াতে এরা শুরু করে দিয়েছে। এবার একটা প্রশ্ন হচ্ছে যে এই এশায়ার যদি বাংলায় হয় তাহলে সত্যি সত্যিই কি হওয়া সম্ভব আছে? কেননা এখানে বহু অফিসার রয়েছে যারা করাপ্ট প্র্যাকটিসের সঙ্গে যুক্ত হয়ে গেছে। ডব্লিউবিসিএস অফিসার, তাদেরকে সাসপেন্ড করার কথা বলা হয়েছিল, তাদেরকে এফআইআর করার কথা বলা হয়েছিল, কেননা তারা 2 নম্বরই কাজ করছে। কিন্তু সেই জায়গা থেকে এখনো অবধি তাদের বিরুদ্ধে এফআইআরটা করা হয়নি, শেষ পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে। তাহলে এরপর কি বাংলায় যদি এসআইআর হয়ও, তাহলে এই করাপ্ট প্র্যাকটিস করা অফিসাররা সেটাকে কি সুষ্ঠুভাবে হতে দেবে? যাদের নাম বাদ যাওয়ার তাদের নাম কি সত্যি সত্যিই বাদ দেবে? যাদের নাম তোলার তাদের নাম কি সত্যি সত্যিই তুলবে? এই প্রশ্নগুলো ঘুরছে। কিন্তু একটু ভালো করে ভেবে দেখুন, যখন প্রথম ইলেকশন কমিশন বলেছিল যে এদেরকে সাসপেন্ড করতে হবে, এদের নামে এফআইআর করতে হবে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কি চিৎকার করেছিলেন? পরিষ্কারভাবে বলেছিলেন যে তিনি এদেরকে জীবন দিয়ে রক্ষা করবেন, এদের গায়ে আঁচ লাগতে দেবেন না। কিন্তু শেষ পর্যন্ত সাসপেনশনটা কি আটকাতে পেরেছেন? আপনারা বলবেন সাসপেনশন হয়েছে তো কি হয়েছে, এফআইআর তো আর হয়নি। দেখুন, ইলেকশন কমিশন কিন্তু জল মাপছে। তারা চায় যে সুষ্ঠুভাবে এখানে এসআইআরটা হোক, এবং সেটা হওয়ার জন্য আধিকারিকদের নিউট্রাল হওয়াটা অত্যন্ত জরুরি। এই যে এশিয়ার এখনো শুরু হয়নি, ভোটার তালিকায় নাম তোলার যে গোলমাল হয়েছে, তাতেই যে ইলেকশন কমিশন কড়া স্টেপ নিয়েছে এবং চাইলে তারা আরো কড়া স্টেপ নিতে পারে, সেই বার্তাটা কিন্তু এই অফিসারদের কাছে পৌঁছে গেছে। ফলে আগামী দিনে যদি দেখা যায় যে এর পরেও কোনো করাপ্ট প্র্যাকটিস এই অফিসাররা করছে, ইলেকশন কমিশন কিন্তু রেয়াত করবে না। তাদের হাতে সেই ক্ষমতা আছে এবং সেটা তারা ইমপ্লিমেন্ট করতে পারে। আর যদি দেখা যায় যে এই ঘটনার পর অফিসারদের মগজে এই জিনিসটা ঢুকে যায় যে যতই দিদিমণি চিৎকার করে বলুক না কেন গায়ে আঁচ লাগতে দেবো না, যদি 2 নম্বরই ধরা পড়ে আলটিমেট খেসারত তাদেরকে দিতে হবে, সাসপেনশন তো আসবেই, এফআইআর হবে, জেল যাত্রা হতে পারে, চাকরিটা যেতে পারে। এই রিস্কের মাঝখানে তারা সেটা করবে? অর্থাৎ এই অফিসার কুল কিন্তু নিউট্রাল হয়ে যাবে। আর যদি অফিসার কুল নিউট্রাল হয়ে যায়, যারা অ্যাকচুয়ালি এই কাজটা ইমপ্লিমেন্ট করবে, অর্থাৎ নিচু তলার অফিসার, তারা কিন্তু রেডি হয়ে আছে নিচু তলার আধিকারিকরা। কেননা এই সরকার ডিএ নিয়ে যে জিনিস করছে, এদেরকে না হাঁটালে সেই ডিএ বঞ্চনা কোনোদিন মিটবে না, এই জিনিসটা তারা পরিষ্কারভাবে বুঝে গেছে। আর সেই জন্য এশিয়ার বাংলায় হবে, এবং বাংলায় যদি হয় সত্যি সত্যিই সেটা প্রপার ওয়েতে হবে। আর সত্যি সত্যি যদি প্রপার ওয়েতে হয়, অন্তত 1 কোটি নাম বাদ যেতে পারে, এই সম্ভাবনা কিন্তু ক্রমশ উজ্জ্বল হচ্ছে। আর সেটা হলে 26-এ যে খেলা হবে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এবার একটা প্রশ্ন আবার অনেকে ঘুরিয়ে ফিরিয়ে করছিলেন যে দেখুন, এত কিছুর পরে এখনো তো তৃণমূল কংগ্রেস চিৎকার করে যাচ্ছে যে কিছুতেই এশায়ার হতে দেবো না, একটা নামও বাদ দিতে দেবো না। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চিৎকার করে এই কথাগুলো বলছেন। তাহলে সত্যি সত্যি যদি বাংলাতে এশায়ার করতে না দেয় তাহলে কি হবে? দেখুন, শুভেন্দু অধিকারী, মাননীয় বিরোধী দলনেতা, তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন, নো এসআইআর নো ইলেকশন। এসআইআর না হলে ইলেকশন কিছুতেই বাংলায় হতে দেব না।
কেননা যদি ভোটার তালিকাতেই গোলমাল থাকে, সেখানেই যদি অবৈধ ভোটার ঢুকে থাকে, ফেক ভোটার ঢুকে থাকে, সেই নির্বাচন করলে সেটা তো প্রহসনে পরিণত হবে। তাহলে সেই নির্বাচন করার কোনো দরকার নেই। এবার আপনারা বলবেন তাতে কি অসুবিধা আছে, তৃণমূল কংগ্রেস তো তাহলে তাদের ক্ষমতা চালিয়ে যাবে, ভোট হোক চাই না হোক তারাই ক্ষমতায় থাকবে, অসুবিধা তো তাদের কিছু নেই। না স্যার, এত ইজি জিনিস নয়। কেননা নিয়ম বলছে একটা সরকার 5 বছর কমপ্লিট করার আগেই তার পরবর্তী সরকারকে নির্বাচিত করতে হবে। আর তাই এই পশ্চিমবঙ্গ সরকার যেটা তৃণমূল কংগ্রেস চালাচ্ছে, তারা যখন মে মাসটা পেরিয়ে যাবে, তখন তখন কি হবে? তখন তাদের 5 বছরের কোটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর সেক্ষেত্রে যেহেতু সরকারের 5 বছরের কোটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তাহলে কেন্দ্র সরকারের কাছে নির্বাচন কমিশন দাবি করবে যে এবার রাষ্ট্রপতি শাসনটা জারি করো। কেননা নির্বাচিত সরকার নেই, তাকে আমি 5 বছরের বেশি আর তো টাইম দিতে পারবো না। আর রাষ্ট্রপতি শাসন যদি একবার জারি হয়ে যায়, তখন এশায়ার কেন, অনেক কিছু এখানে কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে যাবে। আর সেই রিস্কটা শেষ পর্যন্ত কি নিতে পারবে তৃণমূল কংগ্রেস? ফলে মুখে যতই চিৎকার করুক, যেভাবে অফিসারদের সাসপেনশন আটকাতে পারেননি, ঠিক সেইভাবেই এশায়ার আটকাবার মতো জায়গাতে কিন্তু আলটিমেটলি নেই মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেটা যদি হয়, তাহলে যে কি হবে পশ্চিমবঙ্গের, সেটা নতুন করে বলার আর কাউকে কোনো দরকার নেই। যেভাবে আত্মচিৎকার আসছে তৃণমূল কংগ্রেসের থেকে, সেই জায়গা থেকেই ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে এশায়ার হলে কার কপাল পুড়তে চলেছে। ফলে একটা জিনিস দেখুন, এই যে এশায়ার নিয়ে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে, আলটিমেটলি যে ডেটা এখনো অব্দি ইন্ডি জোটের শরিকরা দিয়েছে, তাতে রাহুল গান্ধীর ক্রেডিবিলিটি এই এক্সারসাইজের পর সুপ্রিম কোর্টের সামনে জিরো হয়ে যাবে, গোটা দেশের সামনে জিরো হয়ে যাবে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হালত, সেটাও অত্যন্ত খারাপ হতে চলেছে। কেননা একদিকে এসআইআর আটকাবার মরিয়া চেষ্টা করেও এসআইআর আটকাতে পারবেন না। আর এসআইআর হলে সেখানে আধিকারিকরা নিউট্রাল ভাবে কাজ করবে। আর যদি নিউট্রাল ভাবে কাজ করে, তাহলে কিন্তু এই যে ফেক ভোটার আছে, জালি ভোটার আছে, সেটা বাদ যাবে। আর সেটা যদি হয় সত্যি সত্যি, বাংলায় তো একদম সমস্ত রকমের রাজনৈতিক ইকুয়েশন চেঞ্জ হতে পারে, সেটা সকলেই বুঝতে পারছে। আর সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও কি বার্তাটা স্পষ্ট হচ্ছে যে খেলা হবে, 2026-এ সত্যিই খেলা হবে, এবং সেই খেলাটা অত্যন্ত ভয়ঙ্কর খেলা হবে। আর সেই খেলায় জেতা যদি এসআইআর ইমপ্লিমেন্ট হয়, মমতা ব্যানার্জির পক্ষে কি আর আদৌ সম্ভব হবে? তার আর্তচিৎকার অন্তত বলে দিচ্ছে না। তিনি বুঝতে পারছেন গেম সেট ম্যাচ সবটাই হাতের বাইরে চলে যাবে যদি এসআইআর সুষ্ঠুভাবে বাংলায় সম্পন্ন হয়। আর সেই জন্যই কি এখনো এত কিছু পলিটিক্যাল ড্রামা করার চেষ্টা করে যাচ্ছেন, আটকাবার চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু সফল যে হবেন না, সেটা তার ভেতরের আকুতি কিন্তু ক্রমশ ক্রমশ স্পষ্ট করে দিচ্ছে। কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর এই ক্লাস নিয়ে? কি বলবেন এশিয়ার নিয়ে? যেভাবে সুপ্রিম কোর্টের রায় আসার আগেই মোটামুটি স্পষ্ট হয়ে যাচ্ছে যে ইলেকশন কমিশন ঠিক কতখানি আপার হ্যান্ড পেতে চলেছে, এবং বাংলায় এশিয়ার ছাড়া ভোট হবে না, এবং বাংলায় এশায়ার হলে সেটাও সুষ্ঠুভাবে হওয়ার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হওয়া নিয়ে যদি কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।